শুভ সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব WBPSC ফুড এসআই এবং WBPSC ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো, ভিডিও শেষে একটা লাইক এবং ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে প্রথম এই ভিডিও দেখছো, তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে একে শুরু করছি। প্রথম যে প্রশ্ন বলছে, সমুদ্রগুপ্ত একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, এটা জানা যায় কীভাবে? সমুদ্রগুপ্ত একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, এটা জানা যায় কীভাবে? এর উত্তর হয়ে যাবে, আমরা এটা মুদ্রা থেকে, প্রাচীন যে মুদ্রা, সেই মুদ্রা থেকে জানি যে তিনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, কারণ তিনি বীণা ধরে বসে আছেন, এরকম একটা ছবি তার পাওয়া গেছে। বলছে প্রশস্তি কি? প্রশস্তি কি না, প্রশস্তি হচ্ছে একজন রাজার প্রশংসা। সেটাই হচ্ছে প্রশস্তি। সেই রাজার, একটা রাজার রাজ্যপাঠ, তার রাজ্য বিস্তৃতি বর্ণনা যার মধ্যে পাওয়া যায়, সেটাই হচ্ছে প্রশস্তি। পরবর্তী প্রশ্ন, প্রথম কুমারগুপ্তের উপাধি কী ছিল? খুব ভালো প্রশ্ন এটা। বলছে প্রথম কুমারগুপ্তের উপাধি কী ছিল? এর উত্তরটা হয়ে যাবে মহেন্দ্রদ্বিতীয়। মহেন্দ্রদ্বিতীয় ছিল প্রথম কুমারগুপ্তের উপাধি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কী ছিল? আবার বলছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কী ছিল? এর উত্তর হয়ে যাবে উজ্জয়িনী। উজ্জয়িনী ছিল সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই কী আছে। বলছে নীতি সার কার লেখা? নীতি সার কার লেখা? এটা খুব ভালো, এটা আনকমন প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটাকে মার্ক করে নেবে। নীতি সার কার লেখা? নীতি সারের লেখক হচ্ছে শিখরা বা কমন্দক। শিখরা বা কমন্দক নীতি সার লিখেছিলেন। তাহলে উত্তরটাও একটু আনকমন, তোমরা অবশ্যই প্রশ্নটাকে মার্ক করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? এটা সকলেরই জানা আছে, উত্তর হয়ে যাবে নাগার্জুনকে। নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে পাণিনি কোন রাজবংশের সমসাময়িক ছিলেন? পাণিনি কোন রাজবংশের সমসাময়িক ছিলেন? এর উত্তর হয়ে যাবে শুঙ্গ রাজবংশ। বা প্রশ্নটা এরকমও হতে পারে যে পাণিনি কোন রাজবংশে বিরাজ করতেন বা কোন রাজসভায় বিরাজ করতেন? উত্তর হয়ে যাবে শুঙ্গ রাজবংশে বা শুঙ্গ রাজসভাতে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বৌদ্ধ ধর্মচক্রের বৌদ্ধ ধর্মচক্রে বা বুদ্ধের ধর্মচক্রের কতগুলো স্পাইক ছিল? বুদ্ধের ধর্মচক্রে কতগুলো স্পাইক ছিল? এর উত্তর হয়ে যাবে 8টি। 8টি স্পাইক ছিল। বুদ্ধের ধর্মচক্রে কতগুলো স্পাইক ছিল? উত্তর হয়ে যাবে 8টি। পরবর্তী প্রশ্ন দেখে নেব, বলছে প্রথম কোন দেশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে? খুব ভালো প্রশ্ন এটা। প্রথম কোন দেশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করে? এর উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রথম দেশ যে বৌদ্ধ ধর্ম প্রথম গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ইংলিশ খান নামে কে পরিচিত? ইংলিশ খান নামে কে পরিচিত? উত্তর হয়ে যাবে হকিন্স। ইংলিশ খান নামে পরিচিত হচ্ছে হকিন্স, ইংলিশ খান নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, লালকেল্লা কে তৈরি করেন? লালকেল্লা কে তৈরি করেন? উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান লালকেল্লা তৈরি করেন। পরবর্তী প্রশ্ন কি আছে, বাদশাহনামা এই বইটি কে লিখেছিলেন? বাদশাহনামা এই বইটি কে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে আব্দুল হামিদ লাহোরি।
আব্দুল হামিদ লাহোরির লেখা বই হচ্ছে বাদশাহ নামা। পরবর্তী প্রশ্ন, মুহাজ্জম মুহাজ্জম নামে কে পরিচিত ছিলেন? মুহাজ্জম নামে কে পরিচিত ছিলেন? এর উত্তর হয়ে যাবে প্রথম বাহাদুর শাহ। প্রথম বাহাদুর শাহকে বলা হতো মুহাজ্জম। তারপরে প্রশ্ন আছে, জগৎ গুরু নামে কে পরিচিত? জগৎ গুরু নামে কে পরিচিত? এর উত্তর হয়ে যাবে হরিবিজয় সুরি। হরিবিজয় সুরি উনি জগৎ গুরু নামে পরিচিত। বলছে কে আবুল ফজলের মৃত্যুদণ্ড দিয়েছিল? কে আবুল ফজলের মৃত্যুদণ্ড দিয়েছিল? এর উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট সেলিম। মুঘল সম্রাট সেলিম আবুল ফজলের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবর প্রথম ভারত আক্রমণ করেন কবে? কবে বাবর প্রথম ভারত আক্রমণ করে? এর উত্তর হয়ে যাবে 1519 সালে। 1519 সালে। আর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং বাবর লোদি বংশের শেষ রাজা বা সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষ গোড়াটা হস্তগত করেন। আর বাবর প্রথম ভারত আক্রমণ করে কিন্তু 1519। তুগলুকবাদ ফোর্ট কে তৈরি করেন? খুব ভালো প্রশ্ন। তুগলুকবাদ ফোর্ট কে তৈরি করেন? এর উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন তুগলক। তুগলুকবাদ ফোর্ট কে তৈরি করেন? উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন তুগলক। পরবর্তী প্রশ্ন, জিতল এবং তঙ্কা কোন ধাতু দিয়ে তৈরি? জিতল এবং তঙ্কা তামা এবং রূপো। জিতল হচ্ছে তামা এবং তঙ্কা হচ্ছে রূপো দিয়ে তৈরি। খুব ভালো প্রশ্ন। জিতল এবং তঙ্কা কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর হয়ে যাবে জিতল হচ্ছে তামা এবং তঙ্কা হচ্ছে রূপো। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হয়ে যাবে লাহোরে। লাহোরে কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল। পরবর্তী প্রশ্ন, বলছে শাস্ত্রীয় সংস্কৃতের প্রথম প্রধান শিলালিপি কোনটি? শাস্ত্রীয় সংস্কৃত মানে হচ্ছে ক্লাসিক্যাল সংস্কৃত। শাস্ত্রীয় সংস্কৃত মানে হচ্ছে ক্লাসিক্যাল সংস্কৃতের প্রথম প্রধান শিলালিপি কোনটি? এর উত্তর হয়ে যাবে রুদ্রদমনের শিলালিপি। রুদ্রদমনের শিলালিপি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা বা ক্লাসিক্যাল সংস্কৃত ভাষায় লেখা প্রথম শিলালিপি। বলছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, লাল শার্ট বাহিনী নেতৃত্ব কে দিয়েছিলেন? লাল শার্ট বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান উনি লাল শার্ট বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন কি আছে? বলছে চন্দ্রশেখর আজাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন কোথায়? চন্দ্রশেখর আজাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন কোথায়? এর উত্তর হয়ে যাবে আলফ্রেড পার্কে। আলফ্রেড পার্কে চন্দ্রশেখর আজাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস শব্দটি কোথা থেকে এসেছে? খুব ভালো প্রশ্ন। কংগ্রেস শব্দটি কোথা থেকে এসেছে? এর উত্তর হয়ে যাবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। উত্তর আমেরিকার ইতিহাস থেকে এই কংগ্রেস শব্দটি এসেছে। পরবর্তী প্রশ্ন বলছে আইন অমান্য আন্দোলন কবে শেষ হয়? আইন অমান্য আন্দোলন কবে শেষ হয়? উত্তর হয়ে যাবে 1934 সালে। 1934 সালে আইন অমান্য আন্দোলন শেষ হয়। পরবর্তী প্রশ্ন কি আছে? বলছে কোন ইউরোপীয় ব্যক্তি প্রথম ভগবত গীতাকে ইংরেজিতে অনুবাদ করেন? খুব ভালো প্রশ্ন। কোন ইউরোপীয় ব্যক্তি প্রথম ভগবত গীতাকে ইংরেজিতে অনুবাদ করেন? এর উত্তর হয়ে যাবে চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স উনি প্রথম ভগবত গীতাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন বা অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, কমনওয়েলথ অ্যাওয়ার্ড কবে থেকে কবে ঘোষিত হয় বা কমনওয়েলথ অ্যাওয়ার্ড দেওয়া হয় কবে থেকে? এর উত্তর হয়ে যাবে 1932 সাল থেকে কমনওয়েলথ অ্যাওয়ার্ড
চালু করা হয়। পরবর্তী প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? সমাচার দর্পণ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? এর উত্তর হয়ে যাবে 1818 সালে। 1818 সালে সমাচার দর্পণ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে একটি বাতিল চেক বলে অভিহিত করেছেন কে? খুব ভালো প্রশ্ন। ক্রিপস প্রস্তাবকে একটি বাতিল চেক বলে অভিহিত করেছেন কে? উত্তর যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী উনি ক্রিপস প্রস্তাবকে একটা বাতিল চেক বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, যে কোন নেতা পন্ডিচেরি থেকে অবসর গ্রহণ করার পর রাজনীতি ছেড়ে আশ্রম তৈরি করেছিলেন? এটা আনকমন প্রশ্ন, কিন্তু খুব প্রশ্নটা খুব ভালো, মার্ক করে নেবে। কোন নেতা পন্ডিচেরি থেকে অবসর গ্রহণ করার পর রাজনীতি ছেড়ে আশ্রম তৈরি করেছিলেন? উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? খুব ভালো প্রশ্ন। প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে লন্ডনে। লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কোন আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? কোন আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট, এই আইনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন বলছে, রওশনলাল আশফাকুল্লাহ কোন মামলার সঙ্গে যুক্ত ছিলেন? রওশনলাল আশফাকুল্লাহ কোন মামলার সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তরটা হয়ে যাবে কাকোরি ষড়যন্ত্র মামলা। এটা মার্ক করে নেবে, প্রশ্নটা খুব ভালো। রওশনলাল আশফাকুল্লাহ কোন মামলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে কাকোরি ষড়যন্ত্র মামলা। পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1913 সালে। 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে মন্টেমিল্লো আইনের মূল লক্ষ্য কী ছিল? মন্টেমিল্লো আইনের মূল লক্ষ্য কী ছিল? এর উত্তর হয়ে যাবে মুসলমানদের জন্য আলাদা নির্বাচন মণ্ডলী তৈরি করা। মুসলিমদের জন্য বা মুসলমানদের জন্য আলাদা নির্বাচন মণ্ডলী তৈরি করা ছিল মন্টেমিল্লো আইনের মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন বলছে, কে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান? কে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান? এর উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। কে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান? উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, লোকসভা সভাপতিত্ব কে করেন? লোকসভার সভাপতিত্ব কে করেন? উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ, দ্য স্পিকার। লোকসভার অধ্যক্ষ লোকসভার সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন কি আছে বলছে, হু অ্যাপয়েন্টস দ্য মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন? হু অ্যাপয়েন্টস দ্য মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন? এর উত্তর হয়ে যাবে দ্য গভর্নর। দ্য গভর্নর। মানে পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্যদের কে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাজ্যপাল, দ্য গভর্নর। পরবর্তী প্রশ্ন বলছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান কে? উত্তর হয়ে যাবে পিএম, প্রধানমন্ত্রী। পিএম, প্রধানমন্ত্রী। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যানকে? উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন বলছে, কত নম্বর সংবিধান সংশোধনীতে ডোগরি ভাষা 8 নম্বর শিডিউলের অন্তর্ভুক্ত হয়? কত নম্বর সংবিধান সংশোধনীতে ডোগরি 8 নম্বর শিডিউলের অন্তর্ভুক্ত হয়? এর উত্তরটা হয়ে যাবে 92তম সংবিধান সংশোধনীতে। 92তম 92তম সংবিধান সংশোধনীতে ডোগরি ভাষা
8 নম্বর শিডিউলে অন্তর্ভুক্ত হয়। তারপরে দেখে নি কি প্রশ্ন আছে। বলছে কততম সংবিধান সংশোধনীতে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? কততম সংবিধান সংশোধনীতে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? এর উত্তরটা হয়ে যাবে 36তম। 36তম সংবিধান সংশোধনীতে সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলছে হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন? হুইচ আর্টিকেলস ডিলস উইথ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন? এর উত্তর হয়ে যাবে আর্টিকেল 343। মানে একটা ইউনিয়ন বা একটা রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সরকারি যে ভাষা সেটা ডিল করে, মানে কি হবে সেটা নির্ভর করে, এটা মানে তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। কোন রাজ্যের কী ভাষা, সরকারি ভাষা কী হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে, সেটা বিস্তারিত আলোচনা হচ্ছে আর্টিকেল 343 নম্বর ধারাতে। তারপর দেখো বলছে সারকারিয়া কমিশন কবে গঠিত হয়? খুব ভালো প্রশ্ন। সারকারিয়া কমিশন কবে গঠিত হয়? এর উত্তরটা হয়ে যাবে 1983 সালে। 1983 সালে সারকারিয়া কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন বলছে অল ইন্ডিয়া সার্ভিস অল ইন্ডিয়া সার্ভিস চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? অল ইন্ডিয়া সার্ভিস চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এর উত্তর হয়ে যাবে ইউপিএসসি। মানে ইউপিএসসি দায়িত্ব নিয়ে অল ইন্ডিয়া সার্ভিস পরীক্ষাটা করিয়ে থাকে। হ্যাঁ, তারপরে দেখো বলছে 11তম সময় শিডিউলে কতগুলি বিষয় রয়েছে? 11তম সময়সূচিতে বা শিডিউলে কতগুলি বিষয় রয়েছে? উত্তর হয়ে যাবে 29টি। হ্যাঁ, 29টি। পরবর্তী প্রশ্ন বলছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা কবে পৃথক জেলা হয়? উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা কবে পৃথক জেলা হয়? এর উত্তরটা হয়ে যাবে 1966 সালে। মানে 1966 সালে 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা হয়। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। বলছে NH-34, হ্যাঁ, NH-34 ন্যাশনাল হাইওয়ে 34 কতটা বিস্তৃত, মানে কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত? উত্তর হয়ে যাবে কলকাতা থেকে ডালখোলা। এটা NH-34। হ্যাঁ, কলকাতা থেকে ডালখোলা NH-34 বিস্তৃত, কলকাতা থেকে ডালখোলা। বলছে পশ্চিমবঙ্গে রাজ্য পশু কোনটি? রাজ্য অ্যানিম্যাল, স্টেট অ্যানিম্যাল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য অ্যানিম্যাল কোনটা? উত্তর হয়ে যাবে মেছো বিড়াল, ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। তারপর দেখো ভারতের সবচেয়ে জনপ্রিয় শহর কোনটি? পপুলার সিটি। ভারতের সবচেয়ে জনপ্রিয় শহর কোনটি? এর উত্তর হয়ে যাবে মুম্বাই সিটি বা মুম্বাই শহর। হ্যাঁ, মুম্বাই সিটি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তরটা হয়ে যাবে ধূপগড়। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ধূপগড়। পরবর্তী প্রশ্ন দেখো রাজাভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? রাজাভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের ভোপালে। হ্যাঁ, রাজাভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের ভোপালে। পরবর্তী প্রশ্ন সেন্ট্রাল ইনস্টিটিউট ফর লেদার রিসার্চ সেন্টার ইজ? সেন্ট্রাল ইনস্টিটিউট ফর লেদার রিসার্চ সেন্টার ইজ মানে কেন্দ্রীয় চামড়ার যে গবেষণা কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে চেন্নাইয়ে। পরবর্তী প্রশ্ন UNESCO কবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়? খুব ভালো প্রশ্ন এটা। UNESCO কবে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়? এর উত্তরটা হয়ে যাবে 1987 সালে। 1987 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়। পরবর্তী প্রশ্ন বলছে যে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এর উত্তর হয়ে যাবে হীরাকুঁদ। হ্যাঁ, হীরাকুঁদ ভারতের দীর্ঘতম বাঁধ। পরবর্তী প্রশ্ন সূর্যের আলোকিত পৃষ্ঠকে কী বলা হয়?
সূর্যের আলোকিত পৃষ্ঠকে কী বলা হয়? উত্তর হয়ে যাবে ফটোস্ফিয়ার। হ্যাঁ, সূর্যের আলোকিত পৃষ্ঠকে কী বলা হয়? উত্তর হয়ে যাবে ফটোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, উকাই প্রজেক্ট, হ্যাঁ, উকাই প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? উকাই প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? এর উত্তর হয়ে যাবে তাপ্তি। উকাই প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? উত্তর হয়ে যাবে তাপ্তি নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, JOVIAN, জোভিয়ান কোন কোন গ্রহকে বলা হয়? মানে জোভিয়ান এই নামটার মধ্যে কোন গ্রহগুলো আছে? হচ্ছে জোভিয়ান, এর মধ্যে আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস। হ্যাঁ, ইউরেনাস। জোভিয়ান গ্রহের মধ্যে আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন, এই 4টি গ্রহ আছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস এই 4টি গ্রহ আছে। তারপর বলছে, এই প্রশ্ন দেখো, যে পামবন আইসল্যান্ড কোন দুটি দেশের মাঝে রয়েছে? পামবন আইসল্যান্ড, পামবন আইসল্যান্ড কোন দুটি পামবন আইসল্যান্ড কোন দুটি দেশের মাঝে রয়েছে? উত্তর হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? উত্তর হয়ে যাবে কাস্পিয়ান সাগর। বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? উত্তর হয়ে যাবে কাস্পিয়ান সাগর। পরবর্তী প্রশ্ন, বলছে লিগনাইট এবং পিট কয়লার রং কী? লিগনাইট এবং পিট কয়লার রং কী? উত্তর হয়ে যাবে বাদামি। দুটি কয়লার রঙই হচ্ছে বাদামি। পরবর্তী প্রশ্ন, বলছে বিশ্বের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? বিশ্বের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি। বিশ্বের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পেপার মিল কবে কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পেপার মিল কবে কোথায় স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে 1832 সালে। 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ভারতের প্রথম পেপার মিল স্থাপিত হয়। তারপর দেখো, সালোক সংশ্লেষে কী কী শক্তি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী কী শক্তি উৎপন্ন হয়? উত্তর হয়ে যাবে এটিপি এবং NADPH। এটিপি এবং NADPH এই দুটি শক্তি উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে এমফিসেমা রোগ কোন অঙ্গের হয়ে থাকে? বা এমফিসেমা রোগ কোন অঙ্গের সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে ফুসফুস। হ্যাঁ, এই এমফিসেমা একটি ফুসফুস ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন, লিটমাস কী থেকে পাওয়া যায়? লিটমাস কী থেকে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে লাইকেন। লাইকেন থেকে এই লিটমাস পাওয়া যায়। এটা মার্ক করে নেবে, খুব ভালো প্রশ্ন। লিটমাস কী থেকে পাওয়া যায়? উত্তর হবে লাইকেন। বলছে প্লাজমোডিয়াম ভাইভাক্সের ইনকিউবেশনের সময়কাল কত? প্লাজমোডিয়াম ভাইভাক্সের ইনকিউবেশনের সময়কাল কত? এটা উত্তর হয়ে যাবে 14 দিন। এটা মার্ক করে নেবে। প্লাজমোডিয়াম ভাইভাক্সের ইনকিউবেশনের সময়কাল কত? উত্তর হয়ে যাবে 14 দিন। পরবর্তী প্রশ্ন, HIV যা এর সৃষ্টি করে দ্রুত কি ধ্বংস হতে শুরু করে? উত্তর হবে HIV যেটা এর সৃষ্টি করে এটা দ্রুত কি ধ্বংস হতে শুরু করে না সহায়ক টি লিম্ফোসাইট। মানে HIV ভাইরাস এর সৃষ্টি যেমন করে তেমনি টি লিম্ফোসাইটকে শেষ করে দেয়। পরবর্তী প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানব শরীরের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? উত্তর হয়ে যাবে থাইরয়েড। থাইরয়েড হচ্ছে মানুষের শরীরের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন দেখে নেব, বলছে হৃৎপিণ্ডে বা হৃদয়ে SA নোড কী নামে পরিচিত? হৃৎপিণ্ডের SA নোড কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে পেসমেকার। পরবর্তী প্রশ্ন, কিসের ত্রুটির কারণে ডায়াবেটিস হয়? খুব ভালো প্রশ্ন। কিসের ত্রুটির কারণে ডায়াবেটিস হয়? এর উত্তরটা হয়ে যাবে অগ্নাশয়ের ত্রুটির কারণে ডায়াবেটিস হয়।
কিসের ত্রুটির কারণে ডায়াবেটিস হয়? উত্তর হয়ে যাবে অগ্নাশয়ের ত্রুটির কারণে ডায়াবেটিস হয়। পরবর্তী প্রশ্ন, লিগামেন্ট কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে হাড় এবং হাড় থেকে হাড়ের যে সংযোগস্থল সেটাই হচ্ছে লিগামেন্ট। হ্যাঁ, হাড় থেকে হাড়ের যে সংযোগস্থল সেটাই হচ্ছে লিগামেন্ট। পরবর্তী প্রশ্ন, মানব শরীরে পায়ে যে দুটি হাড় থাকে সেই দুটি হাড়ের নাম কি? উত্তর হয়ে যাবে হিউমারাস এবং ফিমার। তাহলে পরীক্ষায় পড়তে পারে যে হিউমারাস এবং ফিমার মানব শরীরে কোথায় থাকে এই হাড় দুটো, তখন হয়ে যাবে কিন্তু পায়ে, লেগ। পরবর্তী প্রশ্ন বলছে প্রস্রাব হলুদ হবার কারণ কি? প্রস্রাব হলুদ হবার কারণ কি? এর উত্তর হয়ে যাবে ইউরোক্রোম। ইউরোক্রোম। প্রস্রাব হলুদ হবার মূল কারণ হচ্ছে ইউরোক্রোম। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে, বলছে ফুসফুস কোথায় অবস্থিত? ফুসফুস কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে বক্ষ গহ্বরে। হ্যাঁ, ফুসফুস কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে বক্ষ গহ্বরে। পরবর্তী প্রশ্ন দেখি, বলছে ভিটিকালচার। হ্যাঁ, ভিটিকালচার কিসের সাথে যুক্ত? আঙ্গুর চাষের সঙ্গে যুক্ত হচ্ছে ভিটিকালচার। ভিটিকালচার আঙ্গুরের সঙ্গে যুক্ত। পরবর্তী হচ্ছে ভিটামিন ডি এর প্রধান বৃহত্তম উৎস কোনটি? ভিটামিন ডি এর প্রধান বৃহত্তম উৎস কোনটি? উত্তর হয়ে যাবে কড মাছের যকৃতের তেল। কড মাছের যকৃতের তেল হচ্ছে ভিটামিন ডি এর প্রধান উৎস। পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষের জনসংখ্যার বৈজ্ঞানিক গবেষণাকে কী বলা হয়? মানুষের জনসংখ্যার বৈজ্ঞানিক গবেষণাকে কী বলা হয়? এর উত্তরটা হয়ে যাবে জনসংখ্যা বা ডেমোগ্রাফি। হ্যাঁ, জনসংখ্যা বা ডেমোগ্রাফি। পরবর্তী প্রশ্ন, চোয়ালবিহীন মেরুদণ্ডী কী নামে পরিচিত? চোয়ালবিহীন মেরুদণ্ডী কী নামে পরিচিত? এটা উত্তর হয়ে যাবে অগ্নাথা। হ্যাঁ, অগ্নাথা নামে পরিচিত। চোয়ালবিহীন মেরুদণ্ড কী নামে পরিচিত? উত্তর হবে অগ্নাথা। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গু রোগের বাহক কোন মশা? ডেঙ্গু রোগের বাহক কোন মশা? এর উত্তর হয়ে যাবে কিউলেক্স মশা। হ্যাঁ, ডেঙ্গু রোগের বাহক কোন মশা? উত্তর হয়ে যাবে কিউলেক্স মশা। পরবর্তী প্রশ্ন বলছে প্যারামেসিয়ামের চলন কিসের সাহায্যে ঘটে? উত্তর হয়ে যাবে সিলিয়া। প্যারামেসিয়াম চলন কিসের সাহায্যে ঘটে? উত্তর হয়ে যাবে সিলিয়ার সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখে নি কি আছে, বলছে প্রাণী দেহে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা হয় কোথায়? প্রাণী দেহে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা হয় কোথায়? এর উত্তর হয়ে যাবে লিভার এবং পেশিতে। লিভার এবং পেশিতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা হয়। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ সমস্ত স্বেচ্ছামূলক কর্মের সমন্বয় করে? মস্তিষ্কের কোন অংশ সমস্ত স্বেচ্ছামূলক কর্মের সমন্বয় করে? উত্তর হয়ে যাবে সেরেব্রাম। মস্তিষ্কের কোন অংশ সমস্ত স্বেচ্ছামূলক কর্মের সমন্বয় সাধন করে? উত্তর হবে সেরেব্রাম। বলছে পাখির ডিম নিয়ে যে গবেষণা তাকে কি বলা হয়? পাখির ডিম নিয়ে যে গবেষণাকে বলা হয় ওলজি। হ্যাঁ, ওলজি। পরবর্তী প্রশ্ন বলছে কোন ওষুধটিকে ওয়ান্ডার ড্রাগ বলা হয়? ওয়ান্ডার ড্রাগ। কোন ওষুধটিকে ওয়ান্ডার ড্রাগ বলা হয়? উত্তর হয়ে যাবে পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামকে ওয়ান্ডার ড্রাগ বলা হয়। পরবর্তী প্রশ্ন, সিল মাছের ফিলিপার্স কি? ফিলিপার্স বা সিল মাছের ফিলিপার্স কি? উত্তর হয়ে যাবে সামনের যে অঙ্গ সেটা হচ্ছে সিল মাছের ফিলিপার্স। সিল মাছের ফিলিপার্স হচ্ছে তার সামনের অঙ্গ, সামনের পা। বলছে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস কোন পদ্ধতিতে বের হয়? হয়েছে, এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস কোন পদ্ধতিতে বের হয়? এর উত্তর হয়ে যাবে ইফিউশন। হ্যাঁ, ইফিউশন। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস কোন পদ্ধতিতে বের হয়? উত্তর হয়ে যাবে ইফিউশন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, বলছে খনিতে বেশিরভাগ বিস্ফোরণ ঘটে কিসের মিশ্রণের কারণে? খনিতে বেশিরভাগ বিস্ফোরণ ঘটে কিসের মিশ্রণের কারণে? উত্তর হয়ে যাবে বাতাসের সাথে মিথেনের। হ্যাঁ, বাতাসের সাথে মিথেনের বিক্রিয়ার কারণে খনিতে বেশিরভাগ বিস্ফোরণ ঘটে। বা স্যাকারিন কি? খুব ভালো প্রশ্ন। স্যাকারিন কি? উত্তর হয়ে যাবে কার্বনের একটি অ্যালোট্রপ। হ্যাঁ,
কার্বনের একটি অ্যালোটপ হচ্ছে স্যাকারিন। তারপর দেখো বলছে কোবাল্ট 60 সাধারণত রেডিয়েশন থেরাপিতে ব্যবহৃত হয়, কারণ এটি কি নির্গত করে? গামারশ্মি। হ্যাঁ, গামারশ্মি নির্গত করে কোবাল্ট 60। পরবর্তী প্রশ্ন বলছে কিসের মাধ্যমে কাপড়ের জংয়ের দাগ দূর করা যেতে পারে বা দূর করা যায়? কিসের মাধ্যমে কাপড়ের জং দূর করা যায়? উত্তর হয়ে যাবে অক্সালিক অ্যাসিডের সাহায্যে। পরবর্তী প্রশ্ন বলছে সোডিয়াম কোথায় সংরক্ষিত হয়? সোডিয়াম কোথায় সংরক্ষিত হয়? উত্তর হয়ে যাবে কেরোসিনের মধ্যে সোডিয়াম সংরক্ষিত হয়। পরবর্তী প্রশ্ন সিলিকন কার্বাইডকে আর কি বলা হয়? সিলিকন কার্বাইডকে আর কি বলা হয়? এই উত্তরটা হয়ে যাবে কার্বোরান্ডাম। কার্বোরান্ডাম বলা হয়। সিলিকন কার্বাইডকে আর কি বলা হয়? উত্তর হয়ে যাবে কার্বোরান্ডাম। পরবর্তী প্রশ্ন সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু হলো সোনা। সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। পরবর্তী প্রশ্ন বলছে HCH অ্যাসিটিনের মধ্যে কিরূপ বন্ধনে কোণ উৎপন্ন করে? HCH অ্যাসিটিনের মধ্যে কিরূপ বন্ধনে কোণ উৎপন্ন করতে হয়? 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন কালো সীসা কোনটি? উত্তর হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইটকে কালো সীসা বলা হয়। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন হচ্ছে অদৃশ্য রং ভ্যানিসিং কালার অদৃশ্য রং কি? উত্তর হয়ে যাবে NH3 এবং ফেনলপ্যাথোলিনের সংমিশ্রণ। NH3 এবং ফেনলপ্যাথোলিনের সংমিশ্রণ হচ্ছে ভ্যানিসিং কালার বা অদৃশ্য রং। বলছে জার্মান সিলভারের পরিমাণ কত? জার্মান সিলভারের মধ্যে সিলভারের পরিমাণ কত? উত্তর হয়ে যাবে 0%। পরবর্তী প্রশ্ন বলছে পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহৃত হয়? এর উত্তর হয়ে যাবে ভারী জল এবং গ্রাফাইট। হ্যাঁ, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে ভারী জল এবং গ্রাফাইট। CO2 কার্বন ডাইঅক্সাইড, তো CO2 এর গঠন কিরূপ? এর উত্তর হয়ে যাবে রৈখিক। CO2 এর গঠন কিরূপ? উত্তর হয়ে যাবে রৈখিক। তারপর দেখো কি আছে বলছে ভিনেগার একটি পাতলা সমাধান। কিসের পাতলা সমাধান? উত্তর হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিডের পাতলা সমাধান হচ্ছে ভিনেগার। হ্যাঁ, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের পাতলা সমাধান হচ্ছে ভিনেগার। বলছে আয়োডোফর্ম কি? এর উত্তরটা হয়ে যাবে একটি অ্যান্টিসেপটিক। হ্যাঁ, অ্যান্টিসেপটিক হচ্ছে আয়োডোফর্ম। বলছে গতিশক্তি কিসের উপর নির্ভর করে? খুব ভালো প্রশ্ন। গতিশক্তি কিসের উপর নির্ভর করে? এর উত্তর হয়ে যাবে চলমান দেহের ভর এবং বেগ উভয়ের উপর। চলমান দেহের ভর এবং বেগ উভয়ের উপরে কিন্তু গতিশক্তি নির্ভর করে। বলছে বাতাসের যে তরঙ্গ সেটা কি ধরনের তরঙ্গ? বাতাসের মধ্যে শব্দের যে তরঙ্গ সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, বাতাসের মধ্যে শব্দের যে তরঙ্গ সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী প্রশ্ন একজন ডেন্টাল সার্জন কি ধরনের আয়না ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে অবতল। একজন ডেন্টাল সার্জন দাঁতের ডাক্তার কি ধরনের আয়না ব্যবহার করে? অবতল। বলছে বরফ গলে গেলে কি হ্রাস পায়? উত্তর হয়ে যাবে আয়তন। বরফ গলে গেলে কি হ্রাস পায়? উত্তর হয়ে যাবে আয়তন। পরবর্তী প্রশ্ন ভাসমান জাহাজ কোন সূত্রের উদাহরণ? উত্তর হবে আর্কিমিডিস সূত্রের উদাহরণ। ভাসমান জাহাজ আর্কিমিডিসের সূত্রের উদাহরণ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটাকে বারবার দেখো, প্রয়োজনে খাতায় প্রশ্ন উত্তরগুলো নোট করে নাও, আর ভিডিওটা শেষে অবশ্যই মনে করে একটা লাইক দেবে এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে ভিডিওটাগুলো প্রথম দেখছো তারা অবশ্যই এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো।